2026 সালের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচন হবে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিএনপি যথারীতি বলছে জাতি নাকি হতাশ হয়েছে। বিএনপি রাজনীতি বাদ দিয়া মারফতি লাইনে ধরিছে, পুরা জাতির অন্তরে ঢুকা তার মনোভাব যায় না ফেলিছে। মির্জা ভাই, আপনি কোন বিএনপি হতাশ হয়েছে বা আপনার দলের মার্কা নিয়ে যারা ইলেকশন করবে সে সমস্ত সিট পার্টি তারা হতাশ হয়েছে, মাইনে নেব। আপনি তো অন্তর্যামী না, জাতির অন্তরের কথা কেমনে জানবেন? যাই হোক, আপনারা বুঝাইতে পারেন নাই জাতিকে যে কেন ডিসেম্বরে নির্বাচন দেওয়া দরকার, তাই আপনার চাওয়াটা জাতির চাওয়া হয়ে ওঠেনি। বেদ্যবি নিয়েন না, মুরব্বী মানুষ। হাসিনাকে কেন সরানো দরকার এটা ন্যারেটিভ আপনারা তৈরি করতে পারেন না, করেনও না। মেলা মানুষ মিলে তৈরি করছে, আপনারা সামে বসে থাকিছেন। তাই ন্যারেটিভ নির্মাণের যে তাগদ, যে হিম্মত, যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে সেটা আপনারা বুইলে বসে আছেন, বা আপনাদের কখনই ছিল না। যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে, আটারলি ফেল করছে। এইটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে ততদিন। আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন কনভিন্সিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না। এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরির শক্তি। আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না, আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে 5ই আগস্টের পরে যা যা অর্জন তার সাথে আপনারা আপনাদের দলকে কানেক্ট করাইতে পারেন নাই। 32 নম্বর জয় বাংলা কইরা দেওয়া, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, এই দুইটা মাইলস্টোন ইভেন্টে আপনাদের কোনো সংশ্লিষ্টতা নেই। আপনারা বিরোধিতা করছেন আওয়ামী লীগ নিষিদ্ধের, ট্রল করছেন সেই সময়। আপনারা প্রফেসর ইউনূসের কাছে রোড ম্যাপ চান নির্বাচনে, আপনাদের দলের রোড ম্যাপ আছে নাই। এই 10 মাসে কি করেছেন? ভার্চুয়ালি কিছুই না। না না না, দুইটা বড় কাজ করেছেন। ইন্ডিয়ার সাথে আর ওয়াকারের সাথে সিস্টেম করেছেন, দখল চান্দাবাজি করেছেন, গরুর হাট, সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি, পদ পদবি ইত্যাদি আর কত কিছু। আর মানুষের ঘৃণা কামাইছেন, কামাই ভালোই করেছেন। যারা একসময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন। না না, আমরা বানাই নাই আপনাদের শত্রু, আপনারাই আমাদের বানাইছেন। আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। বিদেশে আমাদের বন্ধু আছে, বিদেশে আমাদের প্রভু নেই। দেশে আপনারা বন্ধুই, বিদেশে কয়টা প্রভু আছে আল্লাহ মান। বিএনপির জন্য ডিসেম্বরের নির্বাচন চাওয়াটা একটা ব্যাড আইডিয়া, ভেরি ভেরি এক্সট্রিমলি ব্যাড আইডিয়া। কেন জানেন? জানেন না, এটাও জানেন। আসেন এটা আলাপ করি। ডিসেম্বরে যতগুলো নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে, গোহারা আসছে, গোহারা একটা না দুইটা নির্বাচনে অংশ নিচ্ছে। 2008 সালের 29শে ডিসেম্বর এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের নির্বাচনে বিএনপি গোহারা আসছে। আবার 30শে ডিসেম্বর 2018 শেখ হাসিনার অধীনে নির্বাচন, গোহারা আসছে। প্রথমটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, পরেরটা হাসিনার অধীনে নির্বাচন ছিল। আওয়ামী লীগ ইচ্ছা করে ডিসেম্বরে নির্বাচন ফেলত। ওইটা তো তার খেলার মাঠ। কুসুম কুসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যেই সময়, সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাইতো। সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন যেন হয় ওই কাম করেছে। এটা আপনারা বুঝতে পারেন নাই। এই শালসা খাওয়াইছে বিএনপি রে ইন্ডিয়া আর ওয়াকার, তাই বিএনপি খাইছে ডিসেম্বরের নির্বাচন। নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন, কেন নভেম্বর বা জানুয়ারি না? নির্বাচনে তো প্রতিপক্ষ চুপচাপ বসে থাকে না, তাই না? সে কিছু করে, সে বারে বারে বলতে থাকবে ডিসেম্বরের নির্বাচনে যাবেন, বারে বারে বলতে থাকবে আরে দূর, বিএনপি ডিসেম্বরের নির্বাচনে জিতে না। হ্যাঁ, দেখেন কবে নির্বাচনে জিতেছে, দেখেন এই দুইটা নির্বাচনে হারিয়েছে, গোয়ারা, এবার হারবি। আপনার ভারতে যে এটা তো কুসংস্কার, আপনারা তো আবার বিজ্ঞান বিজ্ঞান করেন। জি না, এটা সংস্কার, এটা কাজ করে। ও আচ্ছা আচ্ছা, সংস্কার শুনলে তো আবার বিএনপির গাত্রদাহ শুরু হইতে পারে। যাই হোক, আমি যদি বিএনপির কেউ হইতাম, আমি অবশ্য এখন কেউ না বিএনপির, যখন তাদের কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তাদের সব হয়েছে, পর হয়েছি আমি, বুঝছাও? তো যাই হোক, অসুবিধা নাই। আমি বিএনপি হইলে কখন নির্বাচন চাইতাম, কখন চাওয়া উচিত ছিল বলেন তো? বুদ্ধি করে বলেন। মনে আসতেছে না? আচ্ছা শিখাই দিই। আমি নির্বাচন চাইতাম ফেব্রুয়ারিতে। কেন ফেব্রুয়ারিতে?
কারণ দ্বিতীয় সংসদ নির্বাচন, যেই নির্বাচনে প্রথম বিএনপি সংসদে জিতে সরকারি দল হয়, সেই নির্বাচন ছিল 18 ফেব্রুয়ারি 1979 সাল। ওই সংসদ ছিল এক ঐতিহাসিক সংসদ। এত ব্রাইট আর তুখর সংসদ বাংলাদেশে আর পায় না। ওইটাই বিএনপির প্রথম রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, খেলতে নেমেই চ্যাম্পিয়ন হয় বিএনপি। আর তখন জিয়াউর রহমান নেতা, প্রেসিডেন্ট, যাকে বলে সোনায় সোহাগা। বিএনপির যাত্রা শুরু, রাষ্ট্র ক্ষমতা জিয়াউর রহমানের অধীনে, নতুন রাষ্ট্র গঠন, বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা। আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, খালেদা জিয়া প্রথম জিতে সরকার গঠন করে, সেটা ছিল 27 ফেব্রুয়ারি 1991। ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠে। বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন, দুইটাই ফেব্রুয়ারিতে। রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল ন্যারেটিভের শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে, আপনাকে কানেক্ট করে দিতে হয়। আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার, খালেদা জিয়ার হেরিটেজের সাথে, কইতেন বাংলাদেশের দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ। আমরা ইতিহাসের সেই মহেন্দ্রক্ষণে ফিরে যাব যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাত ধরে বাকশাল উত্তর বাংলাদেশ তৈরির সময় বিএনপি গঠিত হয়েছে। তারা নির্বাচনে অংশ নিচ্ছে প্রথমবারের মতো জিয়াউর রহমানের নেতৃত্বে। বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এইখান থেকে। তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়া। স্বৈরাচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা, দুই নির্বাচনী ফেব্রুয়ারিতে। আবার সেই সময় আসছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিতে বিএনপি সেই একই ফেব্রুয়ারিতে নির্বাচনে নামবে। এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি। সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি, যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে, পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে, আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে। আপনারা সেই যোগ্য উত্তরাধিকার, যারা জিয়ার জ্বালায় যাওয়া মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন, আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে। আপনার কর্মীর রক্তে আগুন ধরে যাবে, ঝাঁপায় পড়বে আপনার কর্মীরা। এই কাজটাই আমরা করেছি, আমি তো করেছি। আপনারা তো বক্তৃতাও দিবার পারেন না, কর্মীদের জায়গায় তুলতে পারেন না, খালি কইতে পারেন প্রস্তাব করে ভাষায় দিব, 24 ঘন্টাও টিকতে পারবেন না, ফু দিলে উড়ে যাব, এই সমস্ত। এর বাইরে কিছু কইতে পারেন না। কর্মীরা আপনাদের বক্তৃতা শুনে না, কথাই শুনে না। আজকে আপনার কর্মীরা এসে কয়, এগুলো শিখাইছেন যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি। রাজনীতি তো ইমোশনই, ইমোশন ছাড়া কেউ বন্দুকের সামনে বুক পাইতে দেয়? আবু সাইদ কিসের জন্য বুক পাইতে দিছিল? আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দেওয়া যায়। আপনার তার হৃদয়কে ছুঁইতে হবে, বুকের ভিতরে আগুন জ্বালাই দিতে হবে, তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে, গুলি কর। ওইটাই ইমোশন। ইমোশন ছাড়া রাজনীতি নাই, ইমোশন ছাড়া সৃষ্টি করা যায় না, ইমোশন ছাড়া বিপ্লব করা যায় না, ইমোশন ছাড়া অভ্যুত্থান করা যায় না, ইমোশন ছাড়া দেশকেও ভালোবাসা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সস্ত্রীক ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান। এটা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে। এটার উপর ভিত্তি করে কিছু কথা বলা যায়। সেনাপ্রধানের বডি ল্যাঙ্গুয়েজ, তার এপিয়ারেন্স, তার কৃত্রিম হাসি, এটা প্রমাণ করে সেনাপ্রধান ইজ নট অন গুড টার্মস উইথ চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ইউনূসের সাথে সেনাপ্রধানের সমঝোতা অনিবার্য। এখন সেনাপ্রধান আছেন বিএনপির লাইনে, বিএনপি সেনাপ্রধান ঐক্য চলছে, ভারত বিএনপি, সেনাপ্রধান আওয়ামী লীগ। কিন্তু এটা টিকবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনূস সেনাপ্রধান ঐক্য হবে এবং বিএনপি আউট হয়ে যাবে। এটা অনিবার্য। সেনাপ্রধান তার স্বার্থে করবেন এবং ডক্টর ইউনূসই তার স্বার্থে বা তার সরকারের স্থিতিশীলতার জন্য সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রয়োজনে, সংস্কার করার স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলো ওয়াকারের সাথে সমঝোতা আসবেন। যেহেতু ওয়াকারের মেয়াদ আছে 2027 সালের 22 জুন পর্যন্ত কমপক্ষে। এ কারণে
প্রফেসর ইউনূস তাকে আউস্ট করবেন না। এখানে আউটটা হবে বিএনপি, যেহেতু বিএনপির সাথে এখন সমঝোতা চলছে। তবে এখন সম্পর্ক ভালো না, এটা বোঝা যায়। প্রফেসর ইউনূস অসাধারণ একজন ব্যক্তি, তিনি যে কোনো পরিস্থিতিতে হাসতে পারেন। এই যে মাহমুদুর রহমান মান্না বলেছিল না যে প্রধান উপদেষ্টা প্রশ্ন উত্তর দেন না, তিনি হাসি দিয়ে বিদায় করে দেন, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দেন। আচ্ছা, মিষ্টি হাসি দিয়ে বিদায় করে দিতে পারা এটা একটা অসাধারণ যোগ্যতা, এটা সবাই পারে না। মানে ইউনূসের মিষ্টি হাসিতে গলে বিএনপি চলে যায় জবাব না পেয়েও, এটা অসাধারণ কোয়ালিটি। কিন্তু প্রধান উপদেষ্টার সাথে ওয়াকার শুভেচ্ছা বিনিময় করতে এসেছেন, তিনি ছবি তুলেছেন কিন্তু হাসি নেই। আবার এই ছবির তোলার স্টাইলটা খুবই খারাপ হয়েছে। এখানে লাইটিংটা ছিল একদম বাজে, আলোর যে পাশে দাঁড়িয়ে ছবি তুললে সুন্দর হয় তার উল্টো করা হয়েছে, যে কারণে কালো দেখায়, ক্লিয়ার ছবি না। প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের ছবি, এই ছবিটাও সুন্দরভাবে তোলা গেল না। তো এখানে সেই হৃদ্যতার অভাব দৃশ্যমান। কিন্তু এটা বেশি দিন না, এখানে সমঝোতা অনিবার্য। এটা হচ্ছে এই শুভেচ্ছা বিনিময়ের একটা দিক। ওয়াকারের অনেক দুর্বলতা ইউনূসের হাতে আছে, যেমন জাতিসংঘের স্যাংশন এর একটা কেস আছে, যেটা ভিজিবল না, প্রকাশ্য না, তো ওইটা ইউনূস ডিল করছে। ওই কেসেই বা ওই অভিযোগেই ওয়াকার দুর্বল। মূলত ওই অভিযোগ থেকে বাঁচার জন্য বা ওই ভয় থেকেই বা একটা দরকষাকষির অংশ হিসেবে ইউনূসকে চাপে রাখতে বা বসে আনতে বা একটা সমঝোতা করতে বিএনপির সাথে একটু মাখামাখি, ভারতের অ্যালাইনমেন্টের কথা বলে নানান হিসাব নিকাশ আছে। আচ্ছা, ওয়াকার যেহেতু আমাদের বিপ্লবের পার্ট, আমাদের বিপ্লবকে সফল করেছে কিংবা সহজ করেছেন, একটা কথা বলি দর্শক, যেটা সত্য সেটা বলতে, আমরা ওয়াকারের প্রচন্ড বিরোধিতা করি এবং করব নানান পয়েন্টে। কিন্তু মনে রাখবেন, যেমন আমরা আসলে কি বলেছিলাম জুলাইতে, স্লোগান দিয়েছিলাম এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। একটা সময় ছিল যে হাসিনাকে আউট করে যদি সেনাবাহিনী পাওয়ার নিত সবাই খুশি হতো, আলহামদুলিল্লাহ বলতো। তো ওয়াকার কিন্তু এই সুযোগটা নিতে পারতেন, তবে হ্যাঁ 5 আগস্ট নিতে পারতেন না। 5 আগস্ট পরিস্থিতি একদম জনতার হাতে ছিল, সেখানে ওয়াকার মূলত স্পষ্ট শাহবাগ থেকে আসিফ ওরা বলেছিল যে সেনাবাহিনীর শাসন আমরা মানব না, সিভিলিয়ান গভর্নমেন্ট গঠন করতে হবে বিপ্লবীদের নিয়ে। কিন্তু অগাস্টের প্রথম দিকে কিংবা জুলাইয়ের শেষের দিকে ওয়াকার পাওয়ার নিলে জনগণ ওয়াকারকেই বস মানত, সেটা কিন্তু ওয়াকার করেননি বা করতে পারেননি, যে কারণে হোক না কেন। এটা একটা দিক। তার চাইতেও বড় দিক হচ্ছে যে একটা সময় পর্যন্ত আমরাই এই থিওরি দিয়েছিলাম, আমরা তো আন্দোলনের সক্রিয় ছিলাম, একবার সার্বক্ষণিক নজর রাখতাম, নানান কথাবার্তা বলতাম, আপনারা শুনেছেন, যে সবাই মিলে একটা সরকার গঠন করা হোক, হাসিনাই প্রাইম মিনিস্টার থাকুক, বিএনপি জামাত সবাই মিলে একটা জাতীয় সরকার টাইপের কিছু করা হোক, একটা সুন্দর সমাধান হোক, দেশ স্থিতিশীলতা আসুক। এটা ছিল অনেকের প্রস্তাব। আর হাসিনার পতন ঘটানো সম্ভব হবে এই আন্দোলনের মাধ্যমে, এটা কেউ বিশ্বাসই করতো না একটা সময় পর্যন্ত। এরকম পরিকল্পনা হাসনাতদের ছিল না। মূল খেলাটা এখানে শিবির ঘটিয়ে দিয়েছে। কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থী হত্যার কারণে সবাই ক্ষুব্ধ হয়েছে, শিবির 9 দফার মাধ্যমে হাসিনা পতন ঘটিয়ে দিয়েছে। মূল হিসাবটা এই জায়গা। এখন এই জায়গাটায় যে সময় পর্যন্ত আমরা সবাই চেয়েছিলাম এরকম যে হাসিনা থাকুক, হাসিনা পালাবে, এটা কিন্তু কেউ কল্পনা করেনি। হাসিনা হয়তো পদত্যাগ করবে, অথবা হাসিনাই সবাইকে নিয়ে একটা আলোচনা করবে, সংলাপ করবে, জাতীয় সংলাপের মাধ্যমে একটা জাতীয় সরকার গঠন করবে, বিএনপি জামাত সবাই থাকবে। কিন্তু হাসিনা এরকম পালাবে, এটা হাসিনা বা আওয়ামী লীগেরও প্ল্যান বি ছিল না। এই পালানোর কাজটা জোর করে পদত্যাগ করেন, মানে যদি এরকম করতো, গণভবনের চূড়ান্ত নিরাপত্তার দায়িত্ব যদি সেনাবাহিনী নিত এবং তারা যদি জাস্ট বলতো যে গণভবন নিরাপদ, এখানে কেউ ঢুকতে পারবে না, এটা সেনাবাহিনী চাইলে সম্ভব হতো। আর জনগণও থেমে যেত যদি বলতো হাসিনা পদত্যাগ করেছে, নতুন আলোচনা হবে, আপনারা সবাই এখানে কেউ আসবেন না,
যদি গণভবনের ভিতরে বড় বড় রাজনৈতিক দলগুলোকে ঢুকাতো, রাজনৈতিক দলের নেতাদের, যে আপনারা আলোচনায় বসবো আমরা গণভবনের ভিতরেই, জনগণ আপনারা ঢুকবেন না, হাসিনা পদত্যাগ করেছে, জনগণ কিন্তু শান্ত হয়ে থাকতো, হাসিনাকে মারতে যেত না, পদত্যাগটা নিশ্চিত। এটাই প্রত্যাশা ছিল, যে হাসিনাকে হত্যা করব, খেয়ে ফেলবো। এটা আসলে ওই যে গণভবনের উদ্দেশ্যে পদযাত্রা, এটা ছিল মূলত হাসিনা পদত্যাগ করানোর জন্য। তা পদত্যাগটা নিশ্চিত হলে বিএনপি, জামাত সহ এই ছাত্র আজ এই 6 সমন্বয়কে গণভবনে ডাকলে তাহলে হাসিনা এগুলো মারতে যেত না। কিন্তু হাসিনা টিকে যেত, হয়তোবা ওখানে আলাপ আলোচনার মাধ্যমে একটা নতুন সরকার হতো, আওয়ামী লীগ বিরোধী দল হতো, অথবা আওয়ামী লীগের নেতৃত্বে একটা সর্বদলীয় সরকার হতো। এই হতো, আওয়ামী লীগ টিকে থাকতো বাংলাদেশে, এবং পরবর্তীতে আবার আওয়ামী লীগ হয়তো ক্ষমতায় আসতো বা সেকেন্ড হতো। কিন্তু ওয়াকার যে কাজটা করেছে, যে পদত্যাগ করেন, গণভবনে নিরাপত্তা দেওয়া সম্ভব না, জনগণ আসছে, আপনি তাড়াতাড়ি এখান থেকে যান। মানে এই যে হাসিনাকে পদত্যাগ করিয়ে ওখান থেকে যেতে বাধ্য করেছে, এর ফলে কিন্তু আওয়ামী লীগের চূড়ান্ত পতন হয়েছে। এর ফলেই কিন্তু সব জায়গায় আওয়ামী লীগ ধরে আমরা পিটিয়েছি, কিংবা আওয়ামী লীগ আজকে আজীবনের মতো নিষিদ্ধ। নইলে কিন্তু আওয়ামী লীগ থেকেই একটা পট পরিবর্তন বা রেজিম চেঞ্জ বা একটা প্যারাডাইম শিফট হতো। এই জায়গায় ওয়াকারের অবদানকে আমরা স্বীকার করি, যে আওয়ামী লীগকে একদম শেষ করার এই বন্দোবস্ত, এটা ছাত্রদের বা আন্দোলনকারীদের ওইভাবে ছিল না, এটা ওয়াকারের ফলে হয়েছে। আর হাসিনা না পালালে কিন্তু সব জায়গায় আওয়ামী লীগকে জনগণ এভাবে পিটাতো না। যে গণভবনে আলোচনা চলছে, পুলিশ টুলিশ সব তো হাসিনার পক্ষেই ছিল, জাস্ট কিছু আওয়ামী লীগ, কিছু মন্ত্রী পদত্যাগ করতো বা ক্ষমতা হস্তান্তর করতো প্রয়োজনে, কিন্তু পালাতে হতো না। এই পালানোর কাজটা ওয়াকার করিয়েছেন, এটা আমাদের স্বীকার করতে হবে। তো এই জায়গাটায় ওয়াকার ইউনূস সমঝোতা অনস্বীকার্য, অনিবার্য।